আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবে? ওকে, এটা ছিল বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাউয়ার মন্তব্য একজন বিদেশি নাগরিককে নিয়ে। এবার আরেকজনের কথা শুনে এক্ষণে দেশের জনগণের সম্মুখে প্রশ্ন চিহ্ন দীর্ঘ হচ্ছে যে খলিলুর রহমানের মতো একজন বিতর্কিত এবং করিডোর চ্যানেল বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের কুশীলব বলে পরিচিত কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ পান? এই প্রশ্নটি কিন্তু এখন খুব বড় হয়ে দেখা। তিনি তো বাংলাদেশের জন্য। এক্ষণে দেশের জনগণের সম্মুখে প্রশ্ন চিহ্ন দীর্ঘ হচ্ছে যে খলিলুর রহমানের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই বিদেশি নাগরিক, উপদেষ্টাদের অনেকেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই বিদেশি নাগরিক, উপদেষ্টাদের অনেকেই। এই আলাপ দীর্ঘদিন থেকে চলছে এবং এটা আস্তে আস্তে বেশ সিরিয়াস হয়ে উঠছে। এটা সিরিয়াস হওয়া উচিত। বাংলাদেশের একটা সরকারের মধ্যে যদি অনেক বিদেশি নাগরিক এক্সক্লুসিভলি অথবা দ্বৈত নাগরিকত্ব থাকে, সেটা আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য খুবই বড় ঝুঁকি এবং প্রশ্ন তৈরি করবে। কিন্তু স্বাভাবিকভাবেই এই ডিবেটটা সবচেয়ে বেশি হয়েছে ডক্টর খলিলুর রহমানকে ঘিরে, কারণ তিনি অত্যন্ত সেন্সিটিভ দুটো জায়গায় এখন আছেন। একটা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ছিলেন, সেটা যেমন তেমন হোক। এরপর তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন এনএসএ, এবং তিনি ডিফেন্স মিনিস্ট্রি সামলাতে ডক্টর ইউনূসকে সাহায্য করবেন, এই রকম একটা দায়িত্ব তাকে দেয়া হয়েছে সর্বশেষ প্রজ্ঞাপনে। গতকাল আমি ভুল না করে থাকলে জনাব সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা তার এই নাগরিকত্বের দিকটাকে ইন্ডিকেট করেছেন এবং ডক্টর খলিল এটার জবাব দিয়েছেন দেখলাম আজ, এবং এই জবাবটা আমি আসলে সন্তুষ্ট নই। সে প্রসঙ্গে কয়েকটা কথা একটু বলতে চাই। আচ্ছা, খলিলুর রহমানকে নিয়ে এত মন্তব্য, উনি বিদেশি নাগরিক, উনি বা আমেরিকান নাগরিক, উনি বাংলা, ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে কেন পররাষ্ট্র উপদেষ্টা বানালেন না, সরি পররাষ্ট্র উপদেষ্টা না, প্রতিরক্ষা উপদেষ্টা বানালেন, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ বানালেন, উনি কেন সেনাবাহিনীর সাবজেক্টে ইনভলভ হবেন, উনি বিদেশি নাগরিক। এটা নিয়ে আলোচনা সমালোচনার আর অভাব নাই, কিন্তু পরবর্তী সময় দেখা গেল বিএনপি তাকে পররাষ্ট্রমন্ত্রী বানালেন। এবং গত কয়েকদিন আগে একটা চমৎকার বিষয় হয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে। এই প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশের খলিলুর রহমানের প্রস্তাবক ছিল হাকান ফিদান এবং টার্কি, এবং সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবক ছিল, আপনারা শুনলে একটু হাসবেন অথবা অবাক হবেন, স্টেট অফ ইসরায়েল এবং ইন্ডিয়া। এখন ওই ইলেকশনে খলিলুর রহমান সাহেব ৯৯ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এবং সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী ৯১ ভোট পেয়ে উনি হেরেছেন। কিন্তু একটা মজার কথা, খলিলুর রহমান প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে ভারত খলিলকে সমর্থন করে নাই, ভোটও দেয় নাই, কিন্তু কনগ্রাচুলেশনের ক্ষেত্রে নরেন্দ্র মোদী কনগ্রাচুলেট করছে, জয়শঙ্কর কনগ্রাচুলেট করছে, অজিত দোভাল কনগ্রাচুলেট করছে, রাহুল গান্ধী কনগ্রাচুলেট করছে। কনগ্রাচুলেশনের বন্যা বৈশা গেছে। এমনকি রণধীর জয়সওয়াল, ইন্ডিয়ান এক্সটার্নাল মিনিস্ট্রির স্পোক্স পার্সন, খলিলুর রহমানকে শুভেচ্ছা জানাইছেন। আমি দুইটা প্রশ্ন সাবজেক্ট নিয়ে কথা বলবো। আমি একটা ছবি দেখাবো। সালাউদ্দিন আহমেদ তারে নিয়ে সমালোচনা করছে, সামাও বায়ের তারে নিয়ে সমালোচনা করছে, রুহুল কবির রিজভী তাকে নিয়ে সমালোচনা করছে, কিন্তু যে উনি ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট হইল, পারে তো খলিলুর রহমানের গালে সুমা দেওয়ার জন্য লাইন বেঁধে দাঁড়ায় গেল লোকজন। একটু দেখেন।
এটা কি বেশ্যাবৃত্তি, নাকি আগে বেশ্যাবৃত্তি করতে গেলে মোটেলে যাইতাম, এখন আর মোটেলে যাওয়ার দরকার নাই, কমলাপুর রেল স্টেশনে দাঁড়াইয়াই এই বেশ্যাবৃত্তি করা যায়? এই ডুয়েল ফরেন মিনিস্ট্রিতে গেলে হবে। ওখানে গেলে বেশ্যাবৃত্তি হবে। তাহলে আর আমাদের কোন জায়গায় যাওয়ার দরকার নাই। আমি গরিব মানুষ করে, এটা আপনি জানেন না। আমাদের সফিস্টিকেটেড জায়গা ফরেন মিনিস্ট্রিতে আছে, ওখানে যান। ওকে আক্তার ভাই, এটা আমার আর আপনার প্রচলিত কথায় আমরা বললাম, কিন্তু এখানে এই পলিসিটা, এই আচরণটা, এ ধরনের কথাবার্তা গুলোকে আপনি কি জাস্ট হিপোক্রেসি হিসাবে দেখেন, নাকি রাজনৈতিক দেউলিয়াপনা দেখেন? এটাকে আপনি কিভাবে দেখেন? সিম্পলি রাজনৈতিক দেউলিয়াপনা। কারণ এনারা জানেও না খলিলুর রহমান কে, কোত্থেকে আসছে, কেন আসছে। আপনি দেখেন খলিলুর রহমানের 3টা মিশন দেখেন। ইউনূস সাহেবের সঙ্গে সে রোহিঙ্গা ইস্যুতে আসছে, সে জাতিসংঘের প্রধানকে নিয়ে আসছে, সেখানে বলছে আগামী ঈদ তোমরা রোহিঙ্গা তোমার নিজেদের দেশে গিয়ে করবা। প্ল্যান লাই করেছে, এটার জন্য কাউকে জবাবদিহি করতে হয়নি। সে লন্ডনে গিয়ে ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে দেখা করার ব্যবস্থা করছে, ডক্টর ইউনূস এবং তারেক রহমান। ডোন্ট ফরগেট দিস, ইট ইজ দিস জেন্টলম্যান যে অ্যারেঞ্জমেন্টটা করেছে। থার্ড, সে ইন্ডিয়াতে গিয়েছে তারেক রহমান সাহেবের ব্লেসিং নিয়ে, এবং ভারতীয় রাষ্ট্রদূত সংসদে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছে। হেজিমনি কথা বলেন, সংসদের ভিতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে এরকম প্রোটোকল পৃথিবীর কোথাও আছে বলে আমি জানি না। যে কোন দেশের রাষ্ট্রদূত এসা, রাষ্ট্রদূত একটা প্রোটোকল আছে দেখা করা, এগুলো একটা ফর্মাল দেখা করা হয়। সংসদ ইজ নট এ ফর্মাল প্লেস, কিন্তু সেখানে দেখা করছে বলি নাই। খলিলুর রহমান সাহেব দেখেন 91 আর 98, ডেঞ্জারাস কি, 5টা মাত্র ভোট। 5টা ভোট যদি গ্রিক সাইপ্রিয়টরা পাইতো, তাহলে কার পরাজয় হইতো? খলিলের না, পরাজয় হইতো তুরস্কের, টার্কি সাইপ্রিয়টরা, দে আর ফাইটিং এগেইনস্ট দ্য গ্রিক সাইপ্রিয়ট। সাইপ্রাস কার বন্ধু দেশ? সাইপ্রাস ইন্ডিয়ার নাম্বার 1 ফ্রেন্ড কান্ট্রি এগেইনস্ট টার্কি, যাকে ড্রোন সাপ্লাই দেয়, সবচেয়ে সফিস্টিকেটেড যে কি বলে আইসিবিএম বানাইছে, কি নাম জানে, দ্রোহী নাকি ইন্ডিয়ানরা বানিয়েছে। এটার বিগেস্ট চালান সাইপ্রাসে বিক্রি করা হয়েছে এগেইনস্ট। আর তুরস্ক এসে আমাদের দেশে মিলিটারি হার্ডওয়্যার তৈরি করার চেষ্টা করতেছে। আর ইন্ডিয়া তো বললেন কিভাবে করছে, ইন্ডিয়ানরা ভোট দেয় নেই। আমরা যদি পাস করবো, যেখানে ওআইসি 52 স্টেট আমাদেরকে সাপোর্ট দিয়েছে, সেখানে তো আমাদের 125 থেকে 30টা সিট পাওয়ার কথা। আমার ইংল্যান্ড কই, ফ্রান্স কই, আমার ইটালি কই, আমার জার্মান গুলা কই, আমার রাশিয়ান ব্লক কই, যার সঙ্গে আমার নিউক্লিয়ার প্যাক্ট আছে। আপনি আফ্রিকান দেশগুলোতে তারা আমাদের যেহেতু ব্রিগেডিয়ার জিয়ারা পিস কিপিং ফোর্স করাতে আফ্রিকান থেকে আমরা উই আর ভেরি পপুলার। বাংলাদেশ ইজ এ ভেরি পপুলার নেম ইন দ্য আফ্রিকান স্টেটস। সো আফ্রিকান কে দাঁড়িয়েছে, কিন্তু আজকে যে রিস্কটা আমরা নিয়েছি, আজকে নিউট্রালিটি নিয়ে প্রশ্ন উঠবে। খলিলুর রহমান কার পক্ষ নিবে? ক্যান হি ডিনাই দ্য ইন্টারেস্ট অফ দ্য ইউরোপ ইন দি জাতিসংঘের ইউএনজি এর মিটিং এ, অ্যাসেম্বলি মিটিং এ সে কি এই পক্ষ দেখাতে পারবে? সে তো প্লিজ করার চেষ্টা করবে ইউরোপিয়ানদেরকে, কারণ ইউরোপিয়ানরা তাকে ধরবে। 2 নম্বর, সে রোহিঙ্গার ইস্যুর একজন নাম্বার 1 প্লেয়ার। রোহিঙ্গাকে দেওয়ার জন্য আমি তাকে এত ক্ষমতা দিয়েছি, সে রোহিঙ্গাকে রিপ্যাট্রিয়েট করাইতে পারবে। এই ইস্যুগুলা তো আমাদের, আমি তারেক রহমান সাহেব আমি জানি না কেন এত বড় গ্যামলিং উনি করতেছেন। ওকে, মেজর আক্তার, আমি আপনার কথা শুনেছি, কিন্তু আমি একটা কথা বলি, বিএনপির যেসব নেতারা পারে তো ওনাকে কোরবানি দিয়ে সালবাকল উঠায় ফেলায়, কিন্তু তারা এখন কোলে নিয়ে হঠাৎ দাঁড়ানোর কারণ কি? ওই যে তারেক রহমান সাহেব বলছে বেশ বেশ বেশ, ওকে, কর্তা যখন বলেছে বেশ বেশ বেশ, তখন তো আমরা সেই পুরনো গল্প জানি, বুঝছেন?
ওকে, কর্তা বলছে কুত্তার বাচ্চা, আমার খুশির আমার শেষ নাই, বুঝছেন না? ওকে। এখানে ওরা তো জানে চাকরি, এখানে যদি কোনো মন্ত্রী তার মন্ত্রিত্ব দেখাতে যায়, চাকরি 1 ঘন্টা থাকবে না। ওকে আক্তার ভাই, ঠিক আছে, আমি আপনার কাছে ব্যাক করবো, আপনার কথাটা আমি শুনেছি। মামুন ভাই, আপনারে আমি জিজ্ঞাসা করি, যে বিএনপি, আমি আর আপনি খলিলুর রহমান সাহেবের সিটিজেনশিপ নিয়ে আমি পার্সোনালি ইনকোয়ারি করেছি, আমি ওনার নাম নিয়ে ইনভেস্টিগেট করেছি, যা কিছু করেছি। উনি ওই সময় আমরা আলাপ আলোচনায় একটা জিনিস দেখেছি, উনি আমেরিকান সিটিজেন না, উনি বাংলাদেশেরই সিটিজেন। আচ্ছা, ওনাকে নিয়ে বাংলাদেশে কিছু কন্ট্রোভার্সিয়াল কিছু ইস্যু আছে ডিউরিং দ্য টাইম অফ তত্ত্বাবধায়ক সরকার ছিল লতিফুর রহমান সাহেব, কখন ওই কন্ট্রোভার্সিতে না যাই, কিন্তু এই খলিলুর রহমানকে কেন প্রতিরক্ষা উপদেষ্টা বানানো হলো, এটা নিয়ে একেবারে জাহান্নাম অবস্থা বানায় দিল তাকে। পররাষ্ট্র উপদেষ্টা না, উনি না, পররাষ্ট্র নিরাপত্তা উপদেষ্টা। তো জাহান্নাম বানায় দিল। মানে বিএনপি এমন ভাবে খলিলুর রহমানের উপরে চৈরা বসলো যেন তাকে জবাই করতে হবে। রুমিন ফারহানা চিল্লায়, সামা ওবায়েদ চিল্লায়, রিজভী চিল্লায়, গয়েশ্বর চিল্লায়, আমির খচ্চর চিল্লায়, কিন্তু আজকের হঠাৎ কইরা একেবারে গলায় লটকালটকি হয়ে হাসি দিয়া দাঁড়ায় গেছে, খলিলুর রহমানের হাতটা কেমনে জড়ায় ধরছে সালাউদ্দিন। তো এখন বিষয়টা কি আপনার কাছে স্রেফ, আক্তার ভাই বলছে রাজনৈতিক দেউলিয়াপনা, এটা কি রাজনৈতিক দেউলিয়াপনা নাকি দ্বিচারিতা? আমি এই যে আজকে আমি একটা স্ট্যাটাস দিছি যে ওনাকে, যে একটা ফেসবুকে দেখলাম যে উনি বলছেন যে প্যালেস্টিনিয়ান ইস্যু নিয়ে উনি বলবেন। তা আমি এখানে বলছি যে চ্যারিটি বিগিনস এট হোম, উনি প্যালেস্টিন ইস্যু নিয়ে বলবেন, কিন্তু বাংলাদেশে হলো নদী আগ্রাসন দ্বারা আক্রান্ত ফারাক্কা নিয়ে উনি কেন বলবেন না? এটা তো জাতিসংঘের ইস্যু, এই কথাটা আমি তুলেছি। তাহলে রোহিঙ্গা নিয়ে কেন বলবেন না? এর আগেও আমি কথাটা বলেছি। তো এইসব কথাটা যদি না বলেন, এখন খলিলুর রহমান সাহেব যদি আজকে যাদের 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 বিরোধিতার সম্মুখীন হয়েছেন, এখন আবার তাদের প্রিয়পত্র হয়েছে। কেন প্রিয়পত্র হয়েছেন? এখন বাংলাদেশ হয়তো ট্রানজিটের মধ্যে যাচ্ছে, আমার অবজারভেশন, আমার কোনো প্রমাণ নাই। এখন আপনি বলছেন যে সে যদি গুপ্ত হয় তাহলে আমি তাকে ওয়েলকাম করব। এখন সে যদি কোনো লিখিতভাবে তো চুক্তি দেয় নাই যে ভারতের যে আমি মুসলেখা দিয়ে আসছি, এখন সে যদি স্ট্র্যাটেজি চেঞ্জ করে, হাসিনাও বলছিল আমি রাজনীতিতে আসতেছি যে আমার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য, ওই যে এখন বিবিসিতে সাংবাদিক, তাহলে থামাই দিছে। তো এখন সেও যদি মনে করে যে আমাকে যারা মারছে, আমার বাবাকে যারা মারছে, মাকে যারা মারছে, আমি যেন সময় পাইছি, হতে পারে, দ্যাটস রাইট। কিন্তু এখন তো দৃশ্যমান হলো যে এখন জিওপলিটিক্সে G2 যেটা হয়েছে, যে আমেরিকা আর চায়না তারা এখন ওই যে ট্রাম্পের সাথে G2 বলাতে কোয়াডসের গুরুত্বটা কমে গেছে। এখন সেখানে যদি ভারসাম্য বজায় রাখতে যদি খলিলুর রহমান আমেরিকার সাথে ওই জায়গাটা ইন্ডিয়ার সাথে সরে আসে, এখন চায়নার সাথে যেটা যাওয়ার কথা চ্যালেঞ্জ যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, এটা অনেকে আতঙ্কের বিষয়। তারপরেও জেনে এখনো যেমন মনে হচ্ছে যে তারেক জিয়া আস্তে 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 সময়গুলোকে আস্তে আস্তে উনি নিজের আওতায় আনার চেষ্টা করতেছে, এটাও সত্য কথা। তো আমার মনে হয় আজকে তারা বুঝতে পারছে তারেক রহমান আগের মতো নাই। প্রথম দিকে যেভাবে মনে হচ্ছিল সেভাবে তা না। আজকে আমার ভয়েসটা দেখেন তারেক রহমান সাহেবের পক্ষে যাচ্ছে। আমি রাজনৈতিক ভাবে যাই হোক না কেন, যেহেতু উনি দায়িত্বে যেহেতু আছে, ওই চেয়ারটাকে সম্মান করতে হবে। ওই চেয়ারটা হলো আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। তো এখন তারপরেও আজকে যারা তারেক জিয়াকে সামনে রেখে যারাই আজকে খলিল রহমানকে আজকে তোষামোদী করতেছে, কিন্তু খলিল রহমান সাহেবও যদি মনে করেন যে বাংলাদেশে যে উনি একটা এর আগে আপনার আগেও আমরা ছিলাম 30 বছর আগে 34 বছর আগে, এটা আমাদের হুমায়ুন রশিদ ছিল, 1 বছরের মধ্যে হ্যাঁ উনি প্রেসিডেন্ট হিসেবে অনেক কথা বলতে পারেন। তো উনি যেন ফার্স্ট ইস্যুটা যদি বাংলাদেশের পারপাস সার্ভ না করে, ভারতের ব্যাপারগুলোকে সামনে না তুলতে পারে, তাহলেই বোঝা যাবে আগামী 3 মাস 6 মাসের মধ্যে আমি আজকে তার সমালোচনা করেছি। কিন্তু যদি মনে করেন যে খলিল রহমান তারেক রহমান সাহেবের ব্লেসিং নিয়েই আস্তে 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 ভারসাম্য বজায় রাখতেছে, কিংবা ইন্ডিয়ার প্রেশার থেকে সরে আসতেছে, কেন আপনার যে এটা কোনো স্ট্র্যাটেজিক্যাল কোনো চিরস্থায়ী পার্টনার হয় না। যে এই যে আমাদের দেশে পররাষ্ট্রমন্ত্রী বলে না যে আমার কোনো ফ্রেন্ডশিপ কল এনিমিটি নন, এটা কোনো ফরেন পলিসি হতে পারে না।
আমার স্ট্র্যাটেজিক্যাল কোনো পার্টটা থাকতে পারে না। আমার ন্যাশনাল ইন্টারেস্টের কারণে আজকে কার সাথে আমি কতটুকু সম্পর্ক বাড়াবো, কার সাথে কমাবো, যেরকম পাকিস্তান চীনের সাথেই ঘুরে ফিরে বেশি সম্পর্ক রাখতেছে, কিন্তু পাশাপাশি আমেরিকার সাথে রাখতেছে, আবার টার্কির সাথে রাখতেছে। এখন বাংলাদেশের টার্কির সাথে যে সম্পর্কটা হচ্ছে, শুধু ইরানে তো অ্যাবসেন্ট আছে। এখানে আমাদের যে যে কথাগুলি ব্রিক্স এর মধ্যে আমাদের যাওয়ার চেষ্টা করছিলাম, আমরা চেয়েছিলাম, হাসিনা চেয়েছিল, কিন্তু মোদিরা যেতে দেয় নাই। তারপর এখানে সাংহাই কর্পোরেশন, ওখানে যাওয়া উচিত ছিল। তো এইগুলো নিয়ে অনেক ইন্টারন্যাশনাল ইন্টারাকশন যাওয়ার সুযোগ হয়েছে। তো সেগুলো বিপস্টেক্স আছে, এইগুলো আছে। আমি একটা থিঙ্ক ট্যাঙ্ক বানানোর চেষ্টা করতেছিলাম বহুত 5-7 বছরের যাবত। আমাদের বাংলাদেশে অনেকেই পড়াশোনা করে, আমার চেয়ে তো বেশি করে, কিন্তু তারা বলে বেশি, আমি বলি কম। তো কাজে সেটা Okay. বলার দরকার নাই। আমার সম্পর্কে Okay. অনেক খুব মিস্টেরিয়াস থাকে, কাজে আমি Okay. বলতে চাই না। ওই যে মাই সাইলেন্ট ওয়ার্স বলছিলাম যে কিং ফিলবি, তো আমাকে অনেকে বলতে, মোহন ভাই আপনি সাইলেন্ট ওয়ার। ইয়েস, সেই জন্যই খুব দৃষ্টতার সাথে 60 বছর রাজনীতি করছি আমি। ওকে মামুন ভাই, না না, আমাকে আমাকে 1 সেকেন্ড সময় দেন প্লিজ। আপনি আমার লাইন কেটে দেন, কোনো অসুবিধা নেই। আমি এটা বলবো যে অন্যরা যখন নাকি আমার কথার মধ্যে একটা বলতে চায়, তখন আপনি অ্যালাউ করেন। আমাকে যদি অ্যালাউ না করেন, তাইলে আমাকে আর ডাইকেন না প্লিজ। আমি মেহরবানি করে, আমি রাজনীতি কর্মী। আমি পাকিস্তানে ছিলাম কেন? আমার ফাদার চাকরি। মামুন ভাই অপ্রাসঙ্গিক কথা বললেন না, অপ্রাসঙ্গিক কথা টাইনেন না, অপ্রাসঙ্গিক কথা টাইনেন না অপ্রাসঙ্গিক, উনি যেহেতু অপ্রাসঙ্গিক ভাবে বলছেন, আমি পাকিস্তান। ভাই এখন এই মুহূর্তে একটু প্রাসঙ্গিক কথা বলেন ভাই, আমি একটা প্রশ্ন করছি আপনারে। ওকে ঠিক আছে, কিন্তু আমাকে সময় দিবেন, আমার প্রাসঙ্গিক সময়, তখন আমি বলবো। ওকে ফাইন ফাইন, কিন্তু ব্যাপার হচ্ছে নিরপেক্ষতা বজায় রাখলে আপনি করে নিলে আমাকে আর ডাইকেন না। আপনারা এসব মামুন ভাই না না প্লিজ, আপনি যদি বলেন আমি অব্যাহতি নিয়ে নিলাম। ওকে, ডু ইউ ওয়ান্ট আমি আপনারা কি আমাকে হিউমিলেটেড প্রাসঙ্গিক করেন? আক্তার ভাইয়ের হিউমিলেট করার তার যেমন কোনো রাইট নাই, আপনারও কোনো রাইট নাই। আমি নিজেকে নাকে খত দিয়ে আপনাদের সাথে রাজনীতি করতেছি, আপনাদের অনেক সমালোচনা সহ্য করছি, কিন্তু যখন কি পার্সোনাল অ্যাটাক করেন তাতেও আমার যায় আসে না। কিন্তু রাজনৈতিক ভাবে যে অ্যাটাক করেন, আমি কখনো পাকিস্তানে করবো। আমি পাকিস্তানের মুক্তিযোদ্ধা ছিলাম, আমি প্লেন হাইজে জড়িত ছিলাম, আমাদের বই আছে। ওকে ভাই মামুন ভাই আমি তো বলি যে উনি এখন ইন্ডিয়াকে নিয়ে গর্ববোধ করে, উনি কিসের মুক্তিযোদ্ধা? এই কথা তো আমি বলি নাই। আমি মুক্তিযোদ্ধা, শত্রু দেশে মুক্তিযুদ্ধ করছি, প্লেন